নমস্কার, গল্পকথক রীতি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি রীতি। আপনারা কেমন আছেন সবাই? আপনাদের ইচ্ছানুসারেই আজকে শুরু করছি কেয়া পাতার নৌকো উপন্যাসের তৃতীয় খণ্ড। আজকে আপনারা শুনবেন এই খণ্ডের প্রথম পর্ব। আপনারা অনেকেই কমেন্ট করেছিলেন, প্রচুর কমেন্টস পেয়েছি আমি, যে আপনারা বলেছেন ধারাবাহিকতা বজায় রাখতে। আর সেই কথা মাথায় রেখেই আমি আজ থেকে শুরু করে দিলাম কেয়া পাতা নৌকোর তৃতীয় খণ্ড। আশা করি ভালো লাগবে। তো আর দেরি না করে চলুন শুরু করি আজকের পর্ব। আশ্বিনের মাঝামাঝি এবছর পুজো শেষ হয়েছে। তখন থেকে হিম পড়তে শুরু করেছিল। এই জলের দেশে হিমটা বেশ তাড়াতাড়ি নামে। এখন এই কার্তিকে কুয়াশাও হচ্ছে খুব। বিকেল হতে না হতেই মিহিস্বরের মতন কুয়াশায় আকাশ ঝাপসা হয়ে যায়। সূর্য পশ্চিম দিগন্তের দিকে যত হেলতে থাকে, কুয়াশার স্তরটা ক্রমশ পুরু হতে হতে সমস্ত চরাচর ঢেকে ফেলে। সন্ধেবেলায় হেমনাথের বাড়ির পুকুরঘাট থেকে নৌকো ছেড়েছিল। সামনের দিকের গলুইতে বৈঠে হাতে বসেছে রাজেক। পেছনের গলুইতে তার চাচাতো ভাই তমিজ। তমিজের হাতেও বৈঠা। নৌকোর মাঝখানে ছইয়ের ভিতর বিনু আর ঝিনুক। পাটাতনের এক ধারে রয়েছে শতরঞ্চি জড়ানো মস্ত বিছানা, চামড়ার সুটকেস, যেটার মধ্যে দুজনের জামা কাপড়, বিনুর বিয়ের ডিগ্রি, ঝিনুকের ম্যাট্রিকুলেশনের সার্টিফিকেট আর টুকিটাকি নানা দরকারি জিনিস। আছে দক্ষিণাকালের একটি ছোট্ট ছবি। স্নেহলতা ওটা সঙ্গে দিয়েছেন। তার বিশ্বাস, বিপদে আপদে মা কালী বিনুদের রক্ষা করবেন। সুটকেসের পাশে বেতের বড় ঝুড়ির ভিতর রাস্তায় খাওয়ার জন্য চিঁড়ে, মুড়ি, গুড়, কদমা, একফানা পাকা মোহনবাসী কলা আর পাতক্ষীর। এত লটবহর সঙ্গে নিতে চায়নি বিনু। প্রথমত ঝিনুকের ওপর দিয়ে যে মারাত্মক বিপর্যয় ঘটে গেছে, তাতে তাকে সামলাবে না মালপত্রের ওপর নজর রাখবে? তাছাড়া রাস্তায় কি ঘটবে না ঘটবে সেই সম্বন্ধে বিন্দুমাত্র ধারণা নেই। তবে এটা জানা আছে, এখন জলস্থলে সর্বত্রই মারাত্মক বিপদ ওত পেতে রয়েছে। হেমনাথ ভরসা দিয়েছেন, তার পাশার দিকে যেতে যে এলাকাগুলো পড়ে সেই সব জায়গায় বড় রকমের ঘটনা ঘটেনি। কিন্তু যেভাবে চারপাশে উন্মত্ততা ছড়িয়ে পড়েছে, তাতে ঘটতে কতক্ষণ? নৌকো যত এগোচ্ছে, একটা তীব্র চাপা আতঙ্ক সব দিক থেকে বিনুকে ঘিরে ধরছে। রাজেক এবং তমিজ অত্যন্ত বিশ্বাসী। জান কবুল করে ওরা বিনুদের রক্ষা করতে চেষ্টা করবে। কিন্তু দলবদ্ধ হয়ে ঘাতকেরা হানা দিলে রাজেকদের পক্ষে কতটা বাধা দেওয়াই বা সম্ভব? বিনুদের বাঁচাতে গিয়ে ওদের প্রাণটাই হয়তো চলে যাবে। প্রবল উৎকণ্ঠা নিয়ে বিনু অন্তহীন অনিশ্চয়তার মধ্যে ঝাঁপ দিয়েছে। শেষ পর্যন্ত যদি নির্বিঘ্নে তার পাশায় পৌঁছানো যায়, সেখানে গিয়ে কি দেখা যাবে? বিনু শুনেছে তার পাশা ভাগ্যকুল মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ কি রাজাবাড়ির স্টিমার ঘাটে দিনের পর দিন হাজার হাজার মানুষ প্রচণ্ড আশঙ্কা নিয়ে রুদ্ধশ্বাসে অপেক্ষা করছে। সারাদিনে একটাই মাত্র স্টিমার, কোনো কোনো দিন দুটোও দেয়। এদিকে ভয়ার্ত মানুষের সীমা সংখ্যা নেই। নারায়ণগঞ্জ থেকে ছেড়ে স্টিমার নানা ঘাট ছুঁয়ে ছুঁয়ে গোয়ালন্দে যায়। সেখান থেকে ট্রেন ধরে বর্ডার পার হয়ে কলকাতা। ছইয়ের পিছন দিকটা কেঁচা বাঁশের ঝাঁপ ফেলে বন্ধ করে দিয়েছে তমিজরা। সামনের দিকের দুপাল্লার ঝাঁপের একটা পুরোপুরি আটকানো, অন্যটা একটুখানি খোলা। তার ফাঁক দিয়ে যতদূর চোখ যায়, নদী এবং আকাশ নিবিড় কুয়াশায় আচ্ছন্ন হয়ে আছে। ঠান্ডা জল হাওয়া বয়ে যাচ্ছে চরাচরের ওপর দিয়ে। কোজাগরী লক্ষ্মী পুজোর পর এখন কৃষ্ণপক্ষ চলছে। কুয়াশা এবং হিমের সঙ্গে মিশে আছে অন্ধকার। হেমন্তের শুরুতে নদী এখন অনেক শান্ত। বর্ষার সেই উথাল পাথাল খ্যাপামি আর নেই। স্রোত আছে ঠিকই, ঢেউও রয়েছে, কিন্তু 2 মাস আগে এই নদী যে ফুলে ফেঁপে সর্বনাশা পাহাড় প্রমাণ চেহারা নিয়ে প্রবল আক্রোশে ছুটে যেত, তা যেন ভাবাই যায় না। তখন তা শুধুই খাই খাই,
সামনের সমস্ত কিছু গ্রাস করার জন্য আকাশ পাতাল হাঁ মেলে থাকত। দুপাড় ভেঙে পরম মমতায় গড়ে তোলা মানুষের বসতি তাদের জমি জমা তছনছ করে গাঁয়ের পর গাঁ গ্রাস করে তবে তার শান্তি। কৃষ্ণপক্ষের এক ফালি ক্ষীণ চাঁদ হয়তো আছে, হয়তো রয়েছে অগুন্তি নক্ষত্র, কিন্তু কুয়াশার পর্দার আড়ালে সেই সব ঢাকা পড়ে গেছে। দূরে দূরে রহস্যময় সংকেতের মতো কিছু আলোর ছোটোছুটি চোখে পড়ে। ওগুলো জেলে নৌকোর আলো। সারা বছরে কি শীত কি গ্রীষ্ম রাতভর জেলে ডিঙিগুলো নদীর বুকে ঘুরে বেড়ায়। জলের অতল স্তর থেকে মাছ তুলে আনতে না পারলে দুবেলা পেটের ভাত জুটবে কোত্থেকে? গত 2 বছর ধরে মাঝে মাঝেই দাঙ্গা বাজছে। দেশ ভাগ হয়ে গেছে। 14 পুরুষের ঘর ভদ্রাসন ছেড়ে হাজার হাজার মানুষ চলে যাচ্ছে সীমান্তের ওপারে। কিন্তু যাই ঘটুক, গরিবের চেয়েও গরিব মাছ ধরাদের ডিঙি আর জাল নিয়ে সন্ধ্যের পর নদীতে না বেরিয়ে উপায় নেই। মাছই তাদের সব, মাছের সঙ্গেই তাদের বাঁচা মরা জড়ানো। নদীর গায়ে ছলাৎ ছলাৎ ঢেউয়ের শব্দ হচ্ছে, সেই সঙ্গে তমিজ এবং রাজেকের বৈঠা দিয়ে জল কাটার আওয়াজও হচ্ছে। হেমন্তের ঝিরঝির হাওয়ায় নিঃশব্দে বয়ে যায়, ফলে চারিদিক একেবারে নিঝুম। ভিতরে একধারে একটা হেরিকেন ছইয়ের গায়ে দড়ি দিয়ে বাঁধা, পাছে নৌকোর দুলুনিতে সেটা পড়ে যায় সেই কারণে। হেরিকেনটার আলোর তেজ নেই, বাইরে থেকে যাতে নজরে না পড়ে সেজন্য নিবু নিবু করে রাখা হয়েছে। অর্থাৎ কারোকে কিছু বুঝতে না দিয়ে চুপিসারে রাজিকরা তাদের তারপাশা স্টিমার ঘাটেই পৌঁছে দিতে চায়। খোলা নদীর জলধারার তুলনায় স্টিমার ঘাট অনেকটা নিরাপদ। সেখানে নাকি পুলিশ পাহারার কিছু ব্যবস্থা আছে। ছইয়ের তলায় চাদর বিছিয়ে বিছানা পেতে দেওয়া হয়েছে, সেটার ওপরেই শুয়ে আছে ঝিনুক। মাথায় তেলহীন রুক্ষ চুল, চোখ দুটো বোজা, তার তলায় গাঢ় কালি হনু চামড়া ফুঁড়ে বেরিয়ে আসছে। সমস্ত মুখে কালচে একটা ছোপ, রোগা হাত দুটোর নীল শিরা বেরিয়ে পড়েছে। কে বলবে কয়েক মাস আগে এই মেয়েটা সারা শরীরে কি লাবণ্যই না মাখানো ছিল। ঝিনুকের স্বাস্থ্য চমৎকার ছিল। স্বভাবটা সামান্য চাপা ধরনের হলেও ভিতরে ভিতরে সেই ছিল খুবই টকবকে। বাইরে তেমন একটা উচ্ছ্বাস নেই। ওর মায়ের কারণে মাঝে মাঝে বিষণ্ণ এবং অন্যমনস্ক হয়ে থাকত। সেই কত কাল ধরে মেয়েটাকে দেখে আসছে বিনু। ওর তাকানো, কথা বলার মৃদু ভঙ্গি, পাতলা ফুরফুরে ঠোঁটের ফাঁকে হাসির চিকন রেখা, হাঁটার সময় নিঃশব্দে আলতো করে পা ফেলা, এই সবের মধ্যে তার মনের কোন প্রতিক্রিয়া ফুটে বেরোয় মুহূর্তেই বুঝে নেয় বিনু। বাইরে যেমনই হোক, বিনু এতদিন জেনে এসেছে ঝিনুকের মধ্যে গোপন এক জলপ্রপাত রয়েছে। সেটা বাইরে থেকে অন্য কেউ টের পায় না ঠিকই, কিন্তু বিনু, একমাত্র বিনুই তার খবর রাখে। সেই ঝিনুককে এখন আর চেনাই যায় না। ভগ্নস্তূপের মতন সে বিছানায় পড়ে আছে। শ্বাস প্রশ্বাসের তালে তালে খুব ধীরে তার বুক ওঠানামা করছে, আর ক্ষীণ গোঙানির মতন একটা আওয়াজ বেরিয়ে আসছে তার গলা থেকে। বুকের এই উত্থান পতন আর গোঙানিটা না থাকলে মনে হতো সে বুঝি বেঁচে নেই। বিনু ঝিনুকের মুখের ওপর ঝুঁকে খুব আস্তে ডাকল, ঝিনুক, ঝিনুক। সাড়া নেই। অনেকক্ষণ ডাকাডাকির পর ঝিনুক ভীষণ ক্লান্তভাবে চোখের পাতায় একটুখানি মেলল। চোখের মণি দুটো ঘোলাটে, লালচে এবং নির্জীব। মনে হয় কিছুই সে দেখতে পাচ্ছে না, দেখলেও বুঝতে পারছে না। অসীম মমতায় ঝিনুকের রুক্ষ চুলে হাত বুলোতে বুলোতে বিনু জিজ্ঞেস করে, খুব কষ্ট হচ্ছে তাই না? না। এই এক অদ্ভুত মেয়ে। যত যন্ত্রণাই হোক, শত কষ্টে বুক ফেটে চৌচির হয়ে যাক, মুখ ফুটে কিছু বলবে না। সেই দুপুরবেলায় জোর করে মেয়েটাকে 2-4 গ্রাস ভাত খাইয়ে দিয়েছিলেন স্নেহলতা। তারপর থেকে এখনো পর্যন্ত ওর পেটে এক ফোঁটা জলও পড়েনি। সেই যে ঢাকা থেকে সব কিছু খুইয়ে ভেঙে চুরে একটা ধ্বংসস্তূপের মতন ঝিনুক ফিরে এসেছিল, তখন থেকে বাঁচার কোনো ইচ্ছাই তার মধ্যে অবশিষ্ট নেই। খিদে তেষ্টার অনুভূতিটাই নষ্ট হয়ে গেছে।
কেউ খাইয়ে দিলে একটু খেত, কারোর সঙ্গে কথা বলতো না, কোথাও বেরোতো না, সারাক্ষণ ঘরের কোণে মুখ বুজে অসাড় মূর্তির মতন পড়ে থাকত। জীবনের সব লক্ষণ তার মধ্যে থেকে যেন মুছে গেছে। বিনু ফের বলল, খিদে পেয়েছে? না। পেয়েছে, তুমি বুঝতে পারছো না। সেই কখন দুটো ভাত খেয়েছিলে, তারপর অনেকটা সময় পার হয়ে গেছে। এ নাও, একটু কিছু খাও, এতক্ষণ খালি পেটে থাকতে নেই। না। বিনু জানে হাজারবার বললেও ঝিনুক খেতে চাইবে না। স্নেহলতা রাস্তায় খাওয়ার জন্য বেতের বড় ঝুড়ি বোঝাই করে যে খাবার দাবার দিয়েছিলেন, তার থেকে খানিকটা ছিঁড়ে একটু পাতক্ষীর আর একটা কলা বার করে বাঁশের সাজিতে নিয়ে ঝিনুককে বলল, হা করো। একটু কি ভাবল ঝিনুক, এবার আর সে আপত্তি করল না, মুখটা সামান্য ফাঁক করল। বিনু অল্প অল্প করে চিঁড়ে কলা ক্ষীর ঝিনুকের মুখে দিতে দিতে বলল, অনেক দূর যেতে হবে ঝিনুক, তার পাশা থেকে স্টিমারে গোয়ালন্দ, সেখান থেকে ট্রেন ধরে কলকাতা। শরীর এমনিতেই তোমার দুর্বল, পেট ভরে না খেলে উঠে দাঁড়াবে কি করে? এতটা রাস্তার ধকল কিছুতেই সইতে পারবে না। বিনুর কথা কানে গেল কিনা কে জানে। সামান্য 2-4 মুঠো চিঁড়ে টিড়ে খাওয়ার পর ঝিনুক বলল, আমি আর খেতে পারবো না। বিনু বুঝতে পারে জোরাজোরি করে কাজ হবে না, ভাবল পরে আবার খাওয়াতে চেষ্টা করবে। চিঁড়ে খেয়ে নিশ্চয়ই গলা শুকিয়ে গেছে, এ নাও জল খাও। কাচের গেলাসে জল ভরে ঝিনুককে খাইয়ে দিল বিনু। জল খাওয়ার পর চোখ আবার আপনা থেকেই বুজে গেল ঝিনুকের। নদীর জল ছুঁয়ে ছুঁয়ে ঠান্ডা হাওয়া বয়ে যাচ্ছে। মুখখানা বাইরে রেখে চাদর দিয়ে ঝিনুকে সারা গা ঢেকে দিল বিনু। তার পাশে পৌঁছতে এখনো অনেক দেরি, যতক্ষণ পারে ঘুমিয়ে নিক ঝিনুক। অনেকটা সময় ঝিনুকের মাথায় হাত বুলোবার পর ফের সামনের খোলা ঝাঁপটার ফাঁক দিয়ে নদীর দিকে তাকায় বিনু। ধুধু দুর্নিরীক্ষ অন্ধকার এবং কুয়াশায় জেলে ডিঙির নিষ্প্রভ আলোগুলো ছাড়া আর কিছুই তার নজরে পড়ে না। কিন্তু হেমন্তের এই শান্ত নদী, ঝাপসা আকাশ, দুপারের গাঢ় কালির পোঁচের মতো গাছগাছালি, কৃষ্ণপক্ষের আকাশে অদৃশ্য তারাদের মেলা বা ম্রিয়মান চাঁদ, এই সব কিছু নিয়ে কিছুই ভাবছিল না বিনু। তার মনে পড়ছে কয়েকদিন আগে অবনীমোহন সুধা বা সুনীতিকে চিঠি লিখেছিল সে, কিন্তু তার কোনো উত্তর আসেনি। অবনীমোহন যুদ্ধের সময় ঠিকাদারির কাজে আসামে চলে গিয়েছিলেন। মিলিটারি কন্ট্রাক্ট নিয়ে শয়ে শয়ে মজুর জোগাড় করে তিনি তখন মিত্রশক্তির সেনাবাহিনীর যাতায়াতের জন্য সড়ক আর থাকার জন্য ব্যারাক তৈরি করতেন। যুদ্ধ থেমে যাবার পর সেই সব কাজ বন্ধ হয়ে যায়। অবশ্য যুদ্ধ যখন পুরোদমে চলছে, তখন মাঝে মাঝে জরুরি কাজের ফাঁকে রাজদিয়ায় আসতেন অবনীমোহন। কয়েকদিন কাটিয়ে ফের আসাম। এরই মধ্যে সুধা সুনীতির বিয়ে হয়েছে, সুরমা মারা গেছেন। যুদ্ধ থামলে অবনীমোহন রাজদিয়া হয়ে কলকাতায় চলে গেছেন। ইচ্ছা ছিল বিনুকেও সঙ্গে নিয়ে যাবেন, কিন্তু পড়াশুনোর জন্য বিনুর যাওয়া হয়নি। তাছাড়া না যাওয়ার বড় একটা কারণ ঝিনুক। এই মেয়েটার প্রতি বড় মায়ায় তার জীবন তিল তিল করে কখন কিভাবে যে ওর সঙ্গে জড়িয়ে গেছে তা সে নিজেই জানে না। সে রাজদিয়াতেই হেমনাথ এবং স্নেহলতার কাছে থেকে গিয়েছিল। ভবিষ্যতের কথা যে স্পষ্ট করে ভাবেনি তা নয়। বিনু জানত ঝিনুক একদিন তার সারা জীবনের অবিচ্ছেদ্য সঙ্গী হয়ে উঠবে। ঝিনুকের বাবা হেমনাথ এবং স্নেহলতা সেই স্বপ্নই দেখতেন। অবনীমোহন বা সুধা সুনীতির দিক থেকেও কোনো রকম আপত্তি হতো না, বরং সবাই খুশি হতো। মুখ ফুটে কেউ কিছু বলেনি, কিন্তু তাদের বিয়েটা অনিবার্য জাগতিক কোনো নিয়মের মতোই যেন স্থির হয়েছিল। যদিও ঝিনুকরা ব্রাহ্মণ, বিনুরা কায়স্থ, হেমনাথ এইসব সামাজিক বাধা মানতেন না। হেমনাথের হয়তো ইচ্ছেও ছিল বিয়েটা রাজদিয়াতেই রীতিমতো ধুমধাম করে হোক। অনেক দিন তার বাড়িতে বড় কোনো রকমের অনুষ্ঠান হয়নি। যুগলের বিয়ে অবশ্য হয়েছে, তাকে হেমনাথরা নিজেদের পরিবারের একজনই ভাবতেন। তবু তার সঙ্গে রক্তের সম্পর্ক তো নেই, সে ছিল নেহাতি কামলা। অবশ্য সুধা সুনীতির বিয়েও এই বাড়িতেই হয়েছে, কিন্তু তারপরেও কটা বছর কেটে গেছে।
বিনুর বিয়ে হলে অবনীমোহন আসতেন, সুধা সুনীতিরা আসত, রাজদিয়াবাসীদের সবাইকে নেমন্তন্ন করা হতো। বিয়েটাকে ঘিরে নগণ্য শহরটা জুড়ে বিরাট উৎসব লাগিয়ে দিতেন হেমনাথরা। তবে চিরকাল রাজদিয়ায় পড়ে থাকত না বিনু। ঝিনুককে নিয়ে একদিন না একদিন তাকে কলকাতায় চলে যেতেই হতো। আজ সেই যাওয়াই হচ্ছে, কিন্তু এ কোন ঝিনুককে সঙ্গে করে নিয়ে যাচ্ছে সে? কুয়াশাচ্ছন্ন আদিগন্ত নদীতে নৌকোর পাটাতনে ভাঙাচোরা নির্জীব মাংসপিণ্ডের মতো যে নারীটি চোখ বুজে পড়ে আছে, যার বুকের ভিতর কোনো রকমের হৃৎপিণ্ডটা ধুকপুক করছে, ঝিনুকের এমন ভয়ঙ্কর পরিণতি ঘটবে কোনোদিন তা ভাবতে পেরেছিল কি বিনু? এই ঝিনুককে সুধা, সুনীতি বা অবনীমোহনরা কিভাবে গ্রহণ করবেন জানা নেই। অবনীমোহন এবং সুধা সুনীতিকে যদিও চিঠি লিখে কলকাতায় যাবার কথা জানিয়ে দিয়েছে সে, কিন্তু সেই সব চিঠি ওরা পেয়েছে কিনা কে জানে। পাকিস্তান হবার পর দুদেশের ভেতর ডাক চলাচল ঠিকমতো হচ্ছে না। সব কিছুই এখনও অনিয়মিত, বিশৃঙ্খল। সীমান্তের এপার থেকে ওপারে চিঠি টিঠি পৌঁছতেও কখনো 15-20 দিন লেগে যায়, আবার কখনো পৌঁছই না। বিনু ভেবে রেখেছে কলকাতায় গিয়ে বাবার কাছেই উঠবে। তার প্রথম কাজ হবে ঝিনুককে ডাক্তার দেখিয়ে সম্পূর্ণ সুস্থ করে তোলা। যে সর্বগ্রাসী ভয় এবং আতঙ্কে সে কুঁকড়ে আছে, তার মন থেকে তা পুরোপুরি মুছে দেওয়া। তাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার জন্য এটা একান্ত জরুরি। বিনু জানে না ঝিনুকের দুঃস্বপ্নের ঘোর কাটতে কত দিন, কত মাস বা কত বছর লেগে যাবে। সারা জীবনও যদি লাগে, মেয়েটাকে সারিয়ে তুলতেই হবে। ঝিনুকের যে শারীরিক ও মানসিক বিপর্যয় ঘটে গেছে, তা থেকে বেরিয়ে আসা খুবই দুরূহ। বিনু জানে এর জন্য অসীম ধৈর্য এবং যত্নের প্রয়োজন। সেজন্য নিজেকে সারাক্ষণ প্রস্তুত রাখতে হবে। কিন্তু সবার আগে যেটা দরকার তা হলো কলকাতায় পৌঁছানো। ঝাপসা নদীর দিকে তাকিয়ে এমন এক ভবিষ্যতের কথা বিনু ভাবছিল যা ঘোর অনিশ্চয়তায় ভরা। খুবই অন্যমনস্ক হয়ে পড়েছিল সে। হঠাৎ অন্য কোনো নৌকোর জোরে জোরে বৈঠা টানার শব্দে চকিত হয়ে উঠল। 50 দূর দিয়ে একটা 4 মাল্লায় নৌকো জল কেটে কেটে ঝড়ের গতিতে এগিয়ে চলেছে। ওই নৌকোটায় তাদের নৌকোর মতোই আলো দেখা যাচ্ছে না। হেরিকেন বা লণ্ঠন ঠন্ঠন থাকলে নিশ্চয়ই ছইয়ের তলায় আলোর তেজ কমিয়ে রাখা হয়েছে। নৌকোটার দুধারে দুজন দুজন করে 4 জন মাঝি বইটা টানছে, আর তাদের চোখ মুখ আলাদা করে বোঝা যাচ্ছে না। মনে হচ্ছে অস্পষ্ট 4টে ছায়ামূর্তি। বিনু ভিতরে ভিতরে সন্ত্রস্ত হয়ে উঠল। রাত্রিরে নদী দিয়ে দেশ ছেড়ে চলে যাওয়াটা তুলনায় নিরাপদ, কিন্তু এমন খবরও পাওয়া গেছে মাঝে মাঝে নদীতেও হামলা হয়। ঘাতক বাহিনী চারিদিকে ছড়িয়ে আছে। রুদ্ধ গলায় বিনু জিজ্ঞেস করে, ওরা ওরা কারা হতে পারে? ডরের কিছু নাই ছোটবাবু। যারা খুন খারাপি করে হেরা বাতি নিবাইয়া চুপচাপ যায় না। মশাল জ্বালাইয়া নদী তুল ফার কইরা চিল্লাইয়া আসমান জামিন ফারতে ফারতে আমাগো নায়ে ঝাপাইয়া পড়ত। আপনি গোলাখান ওই নায়ের মানুষগুলোও আওয়াজ না কইরা আন্ধারে দেশ ছাইরা যাইতে আছে গিয়া। চিন্তা কইরেন না। বিনু নৌকো দেখে ভয় পেয়ে গিয়েছিল। রাজিকের কথায় তার দুশ্চিন্তা অনেকটাই কেটে যায়। সত্যি তো, জল্লাদেরা এমন চুপিসারে নদী পাড়ি দিয়ে চলে যেত না। তাদের উপর চড়াও হয়ে দা সরকি চালিয়ে নৌকোয় আগুন ধরিয়ে সব ছাড়খাড় করে ফেলত। হ্যাঁ, ঠিকই বলেছ। ওরাও বোধহয় আমাদের মতন তারপাশা স্টিমার ঘাটেই চলেছে। হ্যাঁই মনে হয়। জোরে জোরে শ্বাস টেনে বিনু আবার বলল, কোন গ্রাম ছেড়ে ওরা চলে যাচ্ছে কে জানে। অগুল গ্রামেরই এক হাল ছোটবাবু। 14 পুরুষের ভিটামাটি সাইরা হিন্দুরা যাইতেই আছে যাইতেই আছে। 4 মাল্লায় নৌকোটা ক্রমশ দূরে চলে যেতে লাগলো। কুয়াশার অন্ধকারে কিছুক্ষণ পর সেটাকে আর দেখা গেল না। বিনু একইভাবে ছইয়ের খোলা পাল্লার ভিতর দিয়ে নদীর দিকে তাকিয়ে বসে রইল। রাজিকরা বৈঠা বাইছে তো বাইছেই, এক টানা ক্লান্তিহীন। সময় যেন কাটতেই চায় না। সন্ধেবেলায় ঝিনুককে নিয়ে নৌকোয় উঠেছিল সে। মনে হয় সময় যেন সেখানেই অনড় হয়ে আছে।
সেই যে চারমাল্লায় নৌকোটা দূরে কুয়াশাবিলীন দিগন্তে অদৃশ্য হয়ে গিয়েছিল, তারপর সেইভাবেই আরও কয়েকটা নৌকো পাশ দিয়ে চলে গেল। একসময় হঠাৎ বিনুর খেয়াল হলো সন্ধে থেকে রাজেক এবং তমিজ এক নাগারে বৈঠা টানছে। সেই কখন খেয়ে এসেছে, ওদের নিশ্চয়ই খিদে পেয়েছে। বিনু বলল, তোমরা অনেকক্ষণ নৌকো বাইছ, রাতও তো হয়েছে, এবার খেয়ে নাও। সন্ধ্যার আগে ঠাউরমা ঠাইসা খাওয়াইয়া দিছে, তেমন খিদে পায় নাই ছোটবাবু, যাও আরো কিছু সময়, এরপর খামু। সে যে ঠাউরমার কথা বলল তিনি স্নেহলতা। খিদে পেলে আমাকে বলো কিন্তু, নিঃশ্বাস কমু। তারপর একটু চুপচাপ, তারপর বিনু আবার জিজ্ঞেস করল, আচ্ছা আমরা এখন যেখান দিয়ে যাচ্ছি সেই জায়গাটার নাম কি? আন্ধারে আর খুয়ায় ঠাউর পাই না, মনে লায় সরকান্দার কাছাকাছি আইসা পড়ছি। একটু যেন হতাশই হলো বিনু। বাড়ি থেকে বেশি দূর তাহলে আসতে পারেনি। পথ কি একটুখানি ছোটবাবু, হেইর উপর নদীতে নাও বাইয়া যাওন। সকালে তার পাশায় পৌঁছতে পারবো তো? দেরি হলে গোয়ালন্দে স্টিমার ছেড়ে যাবে। একে নিয়ে তো ভীষণ মুশকিলে পড়ে যাব, কোথায় থাকবো, কি করব। ঝিনুককে দেখিয়ে বিনু বলল। তাকে থামিয়ে দিয়ে রাজেক ভরসা দেবার সুরে বলল, ভাইবেন না ছোটবাবু, ভোরের আলে ফুটানোর আগেই তার পাশে এই স্টিমার ধরাইয়া দিমু আপনারে। বিনু কি বলতে যাচ্ছিল তার আগেই মাঝ নদী থেকে তুমুল হল্লার শব্দ ভেসে আসে। চমকে সেদিকে তাকাতেই চোখে পড়ে দুটো ছইহীন লম্বা ধাঁচের খোলা নৌকোয় প্রচুর আলো জ্বলছে, মনে হয় মশাল। আলো থাকায় বোঝা যাচ্ছে নৌকো দুটোয় অনেক লোকজন, তারাই হল্লা করছে। তবে কি বলছে, কোথায় কি উদ্দেশ্যে ওরা চলেছে, এত দূর থেকে বোঝা যাচ্ছে না। বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না। কুয়াশা ঢাকা নদীতে সঞ্চরমান মশালের আলো দেখে এবার আন্দাজ করা যাচ্ছে নৌকো দুটো এই দিকেই ধেয়ে আসছে। বিনুদের নৌকোটা নদীর পাড় থেকে 100 হাত তফাত দিয়ে যাচ্ছিল। দূরের নৌকো দুটো যেভাবে আসছে তাতে ভয়ঙ্কর একটা ইঙ্গিত রয়েছে। বিনুর হৃৎপিণ্ডের উত্থান পতন থমকে গেল যেন। ওদিকে ছইয়ের দুধারে রাজেক এবং তমিজের শিরদাঁড়াও টানটান হয়ে গেছে। নৌকো দুটোই যে লোকগুলো উন্মাদের মতো চিৎকার করছে, তাদের যে মতলব ভালো নয়, মারাত্মক কোনো অভিসন্ধি মাথায় নিয়ে তারা এই ধারে আসছে সেটা স্পষ্ট হয়ে গেছে। একটা ব্যাপার রাজেকরা ভেবে পায় না, তাদের নৌকোয় বাইরের পাটাতনে আলো নেই, নিবন্ত একটা হেরিকেন রয়েছে ছইয়ের ভিতর। দূর থেকে তা বোঝার উপায় নেই। তবু গাঢ় কুয়াশা এবং অন্ধকার ভেদ করে কিভাবে ওরা তাদের দেখতে পেয়েছে কে জানে। ইবলিশের চোখ। বিনুর মতো রাজেকদের কাছেও একই সাংঘাতিক সংকেত পৌঁছে গেছে। রাজেক চাপা গলায় বলল, ছোটবাবু গতিক ভালা বুঝি না। নদীতেও আজকাল ঘাতকেরা হানা দিচ্ছে, এটা আগেই কানে এসেছিল বিনুর। আশঙ্কা থাকলেও ভেবেছিল নিরাপদেই তার পাশায় পৌঁছে যেতে পারবে, কিন্তু সেটা বোধহয় আর সম্ভব হলো না। হেমন্তের এই ঠান্ডা খোলা নদীতে নৌকোয় বসে থাকতে থাকতে তার সারা গা ঘামে ভিজে যেতে লাগলো। এখন 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 কি করা যায় রাজেক? ও মন্দির ভূতেরা ঝামেলা পাকাইব মনে লয়। কাম করি ছোটবাবু। কি? নাও পাড়ে ভিড়াইয়া হগলে উপরে উঠা গাছগাছালির আবডালে লুকাইয়া থাহি, ওরা আইসা কি করে দেহি, এই পয়ের অবস্থা বুঝা ব্যবস্থা করন যাইব। যা ভালো বোঝো করো রাজেক, আমি তো বুঝতেই পারছি না। রাজেক চেঁচিয়ে ছইয়ের ওধারের গলুইতে বসা তামিজকে বলল, পারে না অভিরামো, তড়াতড়ি বৈঠা সালা। নদীর ওপর দিয়ে নৌকোটাকে প্রায় উড়িয়ে কিনারে এনে কাছে দিয়ে একটা মোটা গাব গাছের গুঁড়িতে বেঁধে ফেলল রাজেক। ওদিকে সেই নৌকো দুটি ঝড়ের গতিতে ধেয়ে আসছে। ত্রস্তভাবে সে বলল, ছোটবাবু ঝিনুক বইনরে লইয়া উপরে উঠেন। ঝিনুক কাত হয়ে শুয়েছিল। তার হাত ধরে টেনে উঠিয়ে প্রায় পাঁজা কোলা করে পাড়ের মাটিতে তুলে আনল বিনু। নির্জীব গলায় ঝিনুক শুধু বলল, আমরা তো স্টিমার ঘাটে যাব, এখানে নামলে কেন? পরে শুনো তুমি। ঝিনুক আর কোনো প্রশ্ন করল না। বিনুরা নেমে যাওয়ার পর রাজেক আর তামিজও পাড়ে উঠল। চারদিক ভালো করে তাকিয়ে খানিক দূরে ঘন বেজ্ঝোপ আর আগাছার জঙ্গল দেখতে পেল রাজেক। বলল,
ছোটবাবু, আপনাকে ওইখানে থাউন ঠিক হইব না। শালার পুতিকে চৌখে পড়লে কি করবো ক্যাঠা জানে। ওই ওই ব্যাদ জবটার পিছে গিয়া বইয়া থাকেন, একেবারে মুখ বুইজা থাকবেন, ওরা যেন টের না পায়। আর তোমরা, আমরাও আপনাকে কাছাকাছি থাকুম, খালি নাও দেখা ওরা হ্যাঙ্গাম না কইরা চইলা যাইব। আমরা নাই থাইলে নিঃশ্বাস জিগাইব নাও কোন হানের, কই থিকা আসতে আসি, সোয়ারি আসিল কি না, থাকলে হেরা কারা এই হল, কি কইতে কি কমু, শেষে আমরা বিপদে পইরা যামু, 4 জনে জানি চইলা যাইব। ঝিনুককে নিয়ে বেদঝোপের পিছনের দিকে চলে গেল বিনু। রাজেক আর তামিজও ডান পাশে ঘন আগাছার জঙ্গলের ভিতর ঢুকল। নদীর কিনার থেকে বেদঝোপ টোপগুলো প্রায় 300 হাত তফাতে। একে ঝোপ জঙ্গলের আড়াল, তার ওপর কুয়াশা আর অন্ধকারের দুর্ভেদ্য পর্দা চারিদিক ঢেকে রেখেছে। বিনুরা যেখানে রয়েছে সেখান থেকে তাদের নৌকোটা দেখতে পাবার কথা নয়, কিন্তু এতক্ষণে তুমুল হইচই করতে করতে সেই মশালওয়ালা নৌকো দুটো ওটার কাছাকাছি চলে এসেছে। মশালের আলোয় সব কিছু পুরোপুরি স্পষ্ট না দেখা গেলেও মাঝ নদী থেকে আসা দুটো 6 মাইল্লাই নৌকোয় আর তাদের ছই নেই সেটা স্পষ্ট দেখা যাচ্ছে। 2 নৌকোয় কম করে 15-16টা লোক। তারা সবাই সশস্ত্র, প্রত্যেকের হাতেই দা, সরকি, বল্লম বা মজবুত বাঁশের লাঠি। দুর্বোধ্য গলায় উত্তেজিতভাবে কিছু বলতে বলতে মাঝে মাঝে কুয়াশাচ্ছন্ন চড়াচড় চৌচির করে তারা চিৎকার করে উঠছিল আল্লাহু আকবার বলে। 3-4 জন তাদের নৌকো থেকে লাফ দিয়ে রাজেকদের নৌকোয় চলে এলো। ছইয়ের ভিতর ঢুকে গেল 2 জনে। বাকি যারা চেঁচাচ্ছিল তাদের সবার উপর দিয়ে গলা চড়িয়ে একজন বলল, আমাগো দৈকা এ নাওয়ের হুমুন্দের পুতেরা কিনারে আইসা নাও বানছে। যারা ছইয়ের তলায় ঢুকেছিল তারা খানিক পর হামাগুড়ি দিয়ে বেরিয়ে এসে আরও শোরগোল বাঁধিয়ে দিল। এই নাওয়ে হিন্দু আসিল, ওগো মালপত্তরের ভিতরে কালির ফুটো রইছে। ওদিকে আরেকজন গলা অনেক উঁচুতে তুলে বলল, এই শালারা কাছাকাছি আছে, বেশি দূর যাইতে পারে নাই, উপরে উইঠা বিশ্রাইয়া দেহি। কথাগুলো পরিষ্কার শোনা যাচ্ছে। বেদঝোপের আড়ালে বসে থাকতে থাকতে বুকের ভিতর হৃৎপিণ্ডের উত্থান পত্তন মুহূর্তেই থমকে গেল বিনুর। অথই নদীতে ভাসতে ভাসতে কলকাতার দিকে এই বিপজ্জনক যাত্রাপথে যে কালির ছবিটাকে বড় ভরসা মনে হয়েছিল, সেটাই এখন মনে হচ্ছে মৃত্যুর কারণ হয়ে দাঁড়াবে। ওধার থেকে রাজেক চাপা গলায় বলল, ছোটবাবু, ও ছোটবাবু, ওরা গন্ধ পাইছে, কি হইব? কি হবে বিনুর জানা নেই, তবে রাজেক যে ভয় পেয়েছে সেটা তার গলায় স্বর শুনে আন্দাজ করতে পারল সে। উত্তর না দিয়ে উদ্ভ্রান্তের মতন সেই উন্মত্ত উত্তেজিত লোকগুলোর দিকে তাকিয়ে থাকে সে। একটু পর 2-3 জন একসঙ্গে হেঁকে উঠল। নাও কার, কার নাও ইডা? রাজেক সতর্ক করে দেয় বিনুকে। হুমইর দিয়েন না ছোটবাবু। জানি। ওই ধার থেকে সমানে হুমকি ভেসে আসছে, রাও না কইরা বাজবি না হুমুন্দিরা, খার দেহি কোন গাদে সাইন্দা আসোস। তারপরে দেখা গেল মশাল আর দা বল্লম নিয়ে 4-5 জন পাড়ের মাটিতে লাফিয়ে পড়ল। বাকি সবাই নৌকোর পাটাতনে দাঁড়িয়ে সমানে হল্লা করে যাচ্ছে। এদিকে যারা পাড়ে নেমেছিল তারা গাছগাছালির ভেতর মশালের আলো ফেলে খোঁজাখুঁজি শুরু করেছে। নিবিড় বেদঝোপের পিছনে বিনুকে প্রাণপণ আঁকড়ে ধরে ভয়ার্ত বিহবল চোখে হিংস্র লোকগুলোকে দেখছিল ঝিনুক। কিছুকাল আগে ঢাকার সেই ভয়ঙ্কর দৃশ্যগুলোই তার মনে পড়ে যাচ্ছিল। এমনি একটা হিংস্র বাহিনী সরকি লেজা নিয়ে শিকারের সন্ধানে বেরিয়ে পড়েছিল। ঘরের এক কোণে আলমারির আড়ালে নিজের শরীরটাকে যতটা সম্ভব গুটিয়ে নিয়ে লুকিয়ে রেখেছিল সে, আর তীব্র আতঙ্কে সমানে কাঁপছিল। কিন্তু এত করেও রেহাই পাওয়া যায়নি। জন্তুরা তাকে টেনে বার করতে করতে আদিম উল্লাসে ফেটে পড়েছিল। দৃশ্যটা স্মৃতির স্তর থেকে ঠেলে চোখের সামনে ভেসে উঠতেই নিজের অজান্তে ঝিনুকের গলা থেকে কাতর শীর্ণ একটা আওয়াজ বেরিয়ে এলো। তার মনে হলো ঢাকার মারাত্মক ঘটনার মতো এখনই কিছু একটা ঘটে যাবে। সেদিনের মতোই তার পা থেকে মাথা পর্যন্ত থরথর করে কাঁপতে লাগলো। চোখ দুটো ঠেলে যেন বেরিয়ে আসতে লাগলো। লোকগুলো ঝিনুকের গলা শুনতে পেলে তার পরিণতি কি হতে পারে ভাবতেই আতঙ্কগ্রস্তর মতো তার মুখটা চেপে ধরল বিনু। হেমন্তের হিমঝরা রাত্রিরে তার শরীর ঘামে ভিজে গেছে। মনে হচ্ছে
মেরুদণ্ডের ভিতর দিয়ে ঠান্ডা কনকনে বরফের স্রোতধারা বয়ে চলেছে। ঝিনুক তাকে প্রাণপণে জাপটে ধরল। বিনু টের পাচ্ছে জোরে জোরে বুক তোলপাড় করে শ্বাস নিচ্ছে ঝিনুক। তার রোগা শরীরটা ভয়ে দুমড়ে মুচড়ে বেঁকে যাচ্ছে। মুখ চেপে ধরার জন্য ভীষণ কষ্ট হচ্ছিল ঝিনুকের। হঠাৎ নিজেকে ছাড়িয়ে নেবার জন্য মাথা ঝাঁকাতে থাকে সে। বিনু জানে ঝিনুকের মুখ থেকে হাত সরে গেলেই সে চিৎকার করে উঠবে, কিন্তু কোনোভাবেই তা হতে দেওয়া যায় না। একসময় ঝোপঝাড়ের পাশ দিয়ে চারদিকের মশালের আলো ফেলতে ফেলতে দূরে চলে গেল লোকগুলো। খানিকক্ষণ পর ফিরে এসে নিজেদের মধ্যে কথা বলতে বলতেই আবার নদীর দিকে ফিরে যেতে লাগলো। কুত্তার পুতেরা কোন হানে যে পলাইল, দিনের বেলা হইলে ঠিক বিশ্রাইয়া বাইর করতাম। শিকার ফসকে যাওয়ায় লোকগুলোকে হতাশ মনে হলো। ওরা চলে যাবার পর ঝিনুকের মুখ থেকে হাত সরালো বিনু। এতক্ষণ স্নায়ুমণ্ডলী কোষে বাঁধা তারের মতো টান করে নিজেও শ্বাসরুদ্ধের মতন বসেছিল সে। এখন ফুসফুস ভরে অনেকখানি বাতাস টেনে নিল। তাদের রাজদিয়ার আশেপাশে এর মধ্যে খুন খারাপি, রক্তপাত শুরু হয়েছে। ঘটেছে ধর্ষণ, বহু বাড়িতে আগুন লাগানোর ঘটনাও। কিন্তু রাজদিয়ায় তেমন কিছু ঘটেনি। তবে প্রবল উত্তেজনা রয়েছে। প্রচণ্ড উৎকণ্ঠার মধ্যে দিন কাটালেও আজ এই প্রথম বিনু জানল মৃত্যু ভয় কাকে বলে। তবে আপাতত মৃত্যুর হাত থেকে রেহাই পাওয়া গেছে। যে আতঙ্ক পাথরের চাঁইয়ের মতন তার ওপর চেপে বসেছিল সেটা অনেকখানি সরে গেছে। কিছুটা হলেও স্বস্তি বোধ করছে বিনু। ঝিনুক ভীষণ হাঁপাচ্ছিল। আতঙ্ক কেটে যাবার পর সে খুব কাহিল হয়ে পড়ছে। যে হাত দিয়ে বিনুকে জাপটে ধরেছিল সেই দুটো আলগা হয়ে ঝুলছে, চোখ বুজে আসছে, দুই ঠোঁট সামান্য ফাঁক হয়ে আছে। তার গলা চিরে দুর্বল কাতর কান্না বেরিয়ে আসছিল। ওধারে বিনুর মতোই কাঠ হয়ে দমবন্ধ করে বসেছিল রাজেকরা। ধীরে ধীরে লম্বা নিঃশ্বাস ফেলে রাজেক ডাকল, ছোটবাবু বলো, তোরা সে বুকের ভিতর উয়াস আটকাইয়া গেছিল? বিনু উত্তর দিল না আর। তার পাশায় পৌঁছনো পর্যন্ত রাজেক এবং তমিজের বাঁচা এবং মরা তাদের সঙ্গে জড়িয়ে আছে। সে জানে এই বিশ্বাসী নিরক্ষর মানুষ দুটি প্রাণ গেলেও কোনো অবস্থাতেই তাদের ফেলে পালিয়ে যাবে না, তাদের দায়িত্ববোধই পালাতে দেবে না। রাজেক বলল, ইবলিশ কুলান গেছে গিয়া, আর ডর নাই। কিন্তু কি ছোটবাবু? ভয় কিছুটা কেটে গেলেও নতুন করে একটা দুর্ভাবনা বিনুকে অস্থির এবং চকিত করে তোলে। এই হানাদারেরা তাদের খুঁজে পায়নি ঠিকই, কিন্তু নদীতে ওরা টহলদারি থামিয়ে দেবে এমন সম্ভাবনা খুবই কম। কেননা শুধু বিনুরাই নয়, দেশ ছেড়ে হাজার হাজার মানুষ চলে যাচ্ছে। শিকার এখন খুবই সুলভ। নৌকোয় করে বিনুদের তার পাশায় যেতে হবে। তখন যে ফের ওদের পাল্লায় পড়বে না, জোর দিয়ে তো তা বলা যায় না। রাজেক আর তমিজ আগাছার জঙ্গল থেকে এর ভিতর বিনুদের কাছে চলে এসেছে। বিনুর দুশ্চিন্তার কারণ জানার পর আস্তে আস্তে মাথা নাড়ে রাজেক। ঘোর আশঙ্কা তাদের মধ্যেও চারিয়ে যেতে থাকে। কুয়াশায় অন্ধকারে রাজেকের মুখ ঝাপসা দেখাচ্ছে, তবু বোঝা যায় সে ভীষণ চিন্তাগ্রস্ত। রাজেক বলল, বিপদের কথা ছোটবাবু, এই দিকটা আমি ভাইবা দেখি নাই। শালারা গাং সাইরা চইলা যাইব বইলা মনে তো হলয় না। তাহলে কি করে তার পাশায় পৌঁছব? রাজেক একটু চুপ করে থেকে আবার বলে, একটা উপায় আছে ছোটবাবু। গাঙের মধ্যে বেশি দূর নাও লইয়া যামু না, কিনারা ঘেঁষে ঘেঁষা যাইতে থাকুম। তবু যদি কি ইবলিশের সাহনগুলো দেইখা ফেলাইলে অহনকাল্লাখান পারে উঠা জোপরা কি জঙ্গলে লুকাইয়া থাকুম। রাজেক যত সহজে সম্ভাব্য ভয়ঙ্কর বিপদ থেকে রেহাই পাবার উপায় জলের মতো বুঝিয়ে দিল। বিনু জানে সমস্যাটা তত সরল নয়। খানিক আগে ঘাতকেরা নদীর দিকে চলে যাওয়ার পর বুকের ভিতরটা অনেকখানি চাপমুক্ত মনে হয়েছিল, কিন্তু সে এবার উদ্বিগ্ন মুখে বলল, বারবার কি আমরা ওদের ফাঁকি দিতে পারবো? একবার না একবার তো ঠিক ধরা পড়ে যাব। তখন আল্লাহ, কি করুম? এই সময় হঠাৎ তারা দেখতে পেল গাব গাছের গা থেকে বাঁধন খুলে হানাদারেরা তাদের নৌকোটা নিয়ে চলে যাচ্ছে। রাজেক কথা বলতে গিয়ে
গলা থেকে শব্দ বেরিয়ে এলো, হাল্লা হাল্লা। দৃশ্যটা বিনুর চোখেও পড়েছিল। বিহবলের মতন সে তাকিয়ে রইল। বোঝা যায় সওয়ারির সন্ধান না পাওয়ায় ক্ষিপ্ত হয়ে ওরা নৌকোটা নিয়ে যাচ্ছে। এদিকে প্রাথমিক ভীতি কাটিয়ে লাফ দিয়ে উঠে পড়েছে রাজেক। নৌকোটা হানাদারদের কাছ থেকে ছিনিয়ে আনার জন্য চিৎকার করতে করতে হিতাহিত জ্ঞানশূন্যের মতন সে নদীর দিকে ছুটতে যাবে। বিনুর আকস্মিক বিহবলতা কেটে গেল। দ্রুত উঠে দাঁড়িয়ে রাজেককে ধরে ফেলল সে। বলল, ওরা অনেক দূর চলে গেছে, তুমি ধরতে পারবে না। তাছাড়া আমারে আটকাইয়েন না ছোটবাবু, আমারে আটকাইয়েন না, ধরতে পারুম। গাং হাতরাইয়া ঠিকই শালাগো লাগুর পামু। বিনু রাজেককে ছাড়ল না, তার হাত আরও শক্ত করে ধরে থাকল। বলল, সর্বনাশ ডেকে এনো না রাজেক। ওরা 16-17 জন, সবার হাতে দা, লাঠি, বর্ষা রয়েছে। যদি ওদের কাছে পৌঁছতেও পারো, ওরা জেনে যাবে যে তুমি হিন্দু সওয়ারি নিয়ে যাচ্ছিলে। তার ফল কি হবে মাথা ঠান্ডা করে ভাবো একবার। এই দিকটা একেবারেই খেয়াল করে দেখেনি রাজেক। চোখের সামনে তার নৌকোটা নিয়ে যাচ্ছে দেখে মাথার ভিতর আগুন ধরে গিয়েছিল। কিভাবে ওটা ফিরিয়ে আনবে সেটাই ছিল একমাত্র চিন্তা। বিনুর কথা শোনার পর তার মনে হলো, ছোটবাবু ঠিকই বলেছে। সশস্ত্র ওই বাহিনীর হাত থেকে নৌকোটা উদ্ধার করে আনার চেষ্টা নেহাতি গোয়ার তুমি। সে নদীতে ঝাঁপ দিলে তমিজও তার সঙ্গে ঝাঁপিয়ে পড়ত। কিন্তু দুজন নিরস্ত্র মানুষের পক্ষে অতগুলো খুনির সঙ্গে জুঝে ওঠা অসম্ভব। নিজেদের প্রান্ত যেতই হিংস্র শিকারী জন্তুর মতন গন্ধ শুঁকে শুঁকে ওরা বিনু এবং ঝিনুককেও নিশ্চয়ই খুঁজে বার করত। রাগে এবং হতাশায় ধীরে ধীরে বসে পড়ল রাজেক। মাথা ঝাঁকাতে ঝাঁকাতে দু হাতে শব্দ করে কেঁদে উঠল। বলল, 4 বছর ধইরা 1-2টা কইরা টাকা জমাইয়া নাওনখানা কিনছিলাম। এমন দিনও গেছে বউ পোলাপান লইয়া উপাস দিয়া থাকছি, তবু জমাই না টাকায় হাত দেয় নাই। সেই নাও পুঙ্গির পুতেরা লইয়া গেল, একেবারে শেষ হইয়া গেলাম ছোটবাবু, একেবারে শেষ হইয়া গেলাম। নাও নাই, অহন কি খামু, কেমনে সংসার চালামু। নৌকো খোয়া যাওয়ায় উন্মাদ হয়ে গেল রাজেক। এটাই স্বাভাবিক। সওয়ারি নিয়ে শীত গ্রীষ্ম 12 মাস যাদের পদ্মা মেঘনা ধলেশ্বরী পাড়ি দিয়ে বেটের ভাত জোটাতে হয়, নৌকোই তাদের সর্বস্ব। রাজেককে দেখতে দেখতে বুকের ভিতর চাপা কষ্ট অনুভব করতে থাকে বিনু। তীব্র অপরাধ বোধে ভিতরে ভিতরে কুঁকড়ে যায়। রাজেকের এত বড় সর্বনাশটা যে হয়ে গেল, সেজন্য নিজেও কি সে কম দায়ী? তার পাশার স্টিমার ঘাটে যাবার জন্য ঝিনুককে নিয়ে রাজেকের নৌকোয় যদি না উঠত, খুনি আর লুটেরেরা তাদের নৌকোটা তো নিয়ে যেত না। কিন্তু রাজেকের ক্ষতিপূরণ কি করে করা সম্ভব বিনু ভেবে পাচ্ছিল না। হঠাৎ আলোর চিকন একটা রেখা যেন তাদের চোখে পড়ে। রাজেক অঝরে কেঁদে যাচ্ছিল। তার কাঁধে একটা হাত রেখে বলল, কেঁদো না, কেঁদো না, শোনো আমার কথা শোনো। রাজদিয়ায় ফিরে গিয়ে দাদুর সঙ্গে দেখা করে সব কিছু বলো, তিনি নিশ্চয়ই কিছু একটা ব্যবস্থা করে দেবেন। দাদু অর্থাৎ হেমনাথ। রাজদিয়াবাসীদের তো বটেই, চারপাশের 20-25খানা গ্রামের লোকজনেরও তিনি হেমকর্তা বা হ্যামকর্তা। এই অঞ্চলের সবচাইতে শ্রদ্ধেয়, সবচাইতে সম্মানিত ব্যক্তি। পাকিস্তান হয়ে গেছে, অনেক কিছুর পরিবর্তন ঘটেছে, তবু এখনও সকলেই তাকে যথেষ্ট খাতির করে। মনে কারোর যদি বিদ্বেষ বা আক্রোশ থাকে, সামনাসামনি কেউ এমন কিছু করে না বা বলে না যাতে তিনি কষ্ট পান বা মর্যাদার হানি হয়। বিনুর কথায় হতাশার শেষ প্রান্ত থেকে যেন উঠে আসে রাজেক। চকিতে মুখ থেকে হাত সরায়। আশার সংকেত সেও পেয়ে গেছে। হেমনাথের কাছে কোনো আর্জি নিয়ে গিয়ে দাঁড়ালে তিনি পারতপক্ষে কাউকে ফেরান না, এটা সবাই জানে। রাজেক নিশ্চিত বিহিত একটা হবেই। রাজেকের 2 গাল চোখের জলে মাখামাখি হয়ে গিয়েছিল। হাতের পিঠ দিয়ে গাল মুছতে মুছতে সে বলে, রাজদিয়ায় ফিরা গিয়া হেমকর্তার কাছে যামু আমি। কিন্তু ছোটবাবু, কি তার বাসায় আপনাকে পৌঁছাইয়া দিমু কেমনে? বিনু চমকে ওঠে। রাজেকের নৌকো খোয়া গেছে, হেমনাথ নিশ্চয়ই তার ব্যবস্থা করে দেবেন। কিন্তু এই মুহূর্তে যে সমস্যা বিশাল ভীতিকর আকার নিয়ে সমস্ত আকাশ পাতাল জুড়ে তার সামনে এসে দাঁড়িয়েছে, তা হলো নৌকো ছাড়া কিভাবে তার পাশার স্টিমার ঘাটে পৌঁছবে। সে একা থাকলেও না হয় ঝুঁকি নিয়ে একটা চেষ্টা করতে পারত, কিন্তু
সঙ্গে রয়েছে ঝিনুক, রুগ্ন, কৃশ, স্থিসার। জীবনী শক্তি তার প্রায় ফুরিয়ে গেছে। একসঙ্গে 10 পা হাঁটলে সে হাঁপিয়ে পড়ে। এই ঝিনুককে নিয়ে তার পাশা পর্যন্ত নিরাপদে যাওয়া কি আদৌ সম্ভব হবে? অন্ধকার এবং কুয়াশা ক্রমশ আরও ঘন হচ্ছে। নদীর পাড়ে ওই অঞ্চলটা যে ঠিক কোথায় এবং জায়গাটার যে কী নাম কিছুই আন্দাজ করা যাচ্ছে না। এর মধ্যে এখানে আগুন লাগানো, খুন খারাপি, ধর্ষণের মতো বড় রকমের ঘটনা ঘটে গেছে কিনা, এখানকার মানুষজন কতটা বিদ্বেষ এবং আক্রোশ পুষে রেখেছে সবই অজানা। একটা দমবন্ধ করা সর্বগ্রাসী আতঙ্ক প্রকাণ্ড হাঁ মেলে বিনুকে যেন গিলে ফেলতে চাইছে। এখন কি করা উচিত সে ভাবতে পারছে না। তার বোধ বুদ্ধি এবং চিন্তাশক্তি সমস্ত কিছু লোপ পেয়ে যাচ্ছে। ঝাপসা গলায় বিনু শুধু বলতে পারল, এখন কি করা? রাজেকের মাথাতেও খুব সম্ভব একই চিন্তা ঘুরছিল। সে বলল, ছোটবাবু, এই আন্ধারে আর খুয়ায় কিশন করণ যাইব না। বিহান হোক, রোদ ফুটুক, এরপর সাইর দিকের গতি বুঝা ব্যবস্থা করুম। নিঝুম নদী তীরে কুয়াশামগ্ন আকাশের নিচে হেমন্তের এই রাতটা বেদঝোপের আড়ালে বসে কাটানো ছাড়া অন্য উপায় নেই। কাল ভোর হলে, আলো ফুটলে কি ঘটবে তা আর ভাবা যাচ্ছে না। অনিবার্য অজানা নিয়তির কাছেই নিজেকে সঁপে দিল বিনু। অনেকটা সময় কেটে গেছে। চারপাশে ঝোপঝাড়ে ঝিঁঝিরা একটানা ডেকে যাচ্ছে। এই এক পতঙ্গ যাদের ক্লান্তি নেই, মাটির নিচে নাকি গাছের পাতায় বা ডালে নিজেদের লুকিয়ে রেখে দিবারাত্রি ডেকে যায়। এধারে ওধারে অপার্থিব সবুজ আলো জেলে ঝাঁকে ঝাঁকে জোনাকি উঠছে। কাছে দূরে সরসর করে অদৃশ্য সরীসৃপেরা পেট টেনে টেনে ঘাসের ওপর দিয়ে চলে যাচ্ছে। হয়তো সাপ কিংবা গিরগিটে জাতীয় নিশাচর কোনো প্রাণী। কত যে পোকামাকড় আর মশা বিনুদের ছেঁকে ধরেছে তার হিসেব নেই। অনেক দূরে একপাল শিয়াল ডেকে উঠল। পরক্ষণে তাদের চিরশত্রু কুকুরেরা রাগে গজরাতে গজরাতে খুব সম্ভব ওদের তাড়া করে কোন দিকে যেন দৌড়ে গেল। হঠাৎ বিনুর মনে পড়ল নৌকোহাটায় তাদের সুটকেস, বিছানা, খাবার দাবার এবং টুকিটাকি নানা দরকারি জিনিস ছিল। হানাদারেরা নৌকোর সঙ্গে সর্বস্বই নিয়ে গেছে। নিজের অজান্তে তার একটা হাত কোমরের কাছে চলে এলো। সেখানে ধুতের নিচে কাপড়ের সরু থলিতে 1000 টাকা পুড়ে ফিতে বেঁধে নিয়ে এসেছিল। টাকাগুলো জায়গা মতোই রয়েছে। এখন এই নগদ টাকাটাই যা ভরসা। শেষ পর্যন্ত যদি বেঁচে থাকে ওটাই কাজে লাগবে। বিনু ডাকল, রাজেক, কন ছোটবাবু, তোমাদের তো কিছুই খাওয়া হলো না। কত খাবার সঙ্গে করে নিয়ে এসেছিলাম, সব গেল। আপনারাও তো খান নাই। এটার রাইত আমাকে নসিবে উপাস দেওয়া আছে। কি আর করুম, বিহান হইলে দেহি যদি সিরা মুড়ি জুটাইতে পারি। বিনু আর কিছু বলল না। মুখ থেকে হাত সরিয়ে নেবার পর ঝিনুক অনেকক্ষণ জোরে জোরে শ্বাস টেনেছিল। তারপর তার গলা থেকে ক্ষীণ কাতর কান্নার মতন আওয়াজ বেরিয়ে আসছিল। এখন ঘাসের ওপর পা দুটো অনেকখানি গুটিয়ে কাত হয়ে শুয়ে আছে। তার কান্না কখন থেমে গেছে খেয়াল করেনি বিনু। ঝাঁকে ঝাঁকে মশা এবং বুনো পোকামাকড় তার মুখে, পায়ে, হাতে, শরীরের খোলা জায়গাগুলোতে অনবরত হুল ফুটিয়ে চলেছে, কিন্তু কিছুই সে টের পাচ্ছে না। গাঢ় কুয়াশায় মনে হয় একটা অনুভূতিহীন দেহের ঝাপসা কাঠামো। বিনু ধুতির খুঁট জোরে জোরে নেড়ে ঝিনুকের গা থেকে মশা পোকা তাড়াতে তাড়াতে ব্যগ্রভাবে ডাকতে লাগল, ঝিনুক, ঝিনুক। সারা শব্দ নেই। বুকের ভিতরটা ধক করে ওঠে বিনুর। দম বন্ধ হয়ে আসে। মশা আর বুনো পোকা তাড়ানো থামিয়ে দ্রুত একটা হাত ঝিনুকের নাকের নিচে নিয়ে এলো সে। না, বেঁচে আছে। তীর তীর করে নিঃশ্বাস পড়ছে। ঝিনুক। ঝিনুক উত্তর দেয় না। হানাদারেরা নদীর দিকে চলে যাবার পর কিছুক্ষণ ক্ষীণ শব্দ করে কেঁদেছিল। আতঙ্ক বা মৃত্যুভয় এমনই প্রবল, এতই পরাক্রান্ত যে তার সঙ্গে দুর্বল শরীরে জুঝতে জুঝতে অসীম ক্লান্তিতে এসে ঘুমিয়ে পড়েছে। বিনু আর ডাকাডাকি করল না। ঘাসের ওপর থেকে ঝিনুকের মাথাটা সযত্নে কোলে তুলে নিয়ে কাপড়ের খুঁট নেড়ে মুখ চোখ হাত পা থেকে আবার পোকামাকড় মশা তাড়াতে লাগল। বাকি রাতটা না ঘুমিয়ে এভাবেই তাকে কাটিয়ে দিতে হবে।
বিনু ভেবেছিল সারা রাত জেগে থাকবে, কিন্তু কখন সে নিজেও ঘুমিয়ে পড়েছে জানে না। ভোরের দিকে আবছাভাবে তার কানে পাখিদের কিচিরমিচির, ডানা ঝাপটানোর শব্দ আর নদীর একটানা কলকলানি ভেসে আসতে লাগল। আস্তে আস্তে চোখ মেলল বিনু। চারপাশে উঁচু উঁচু সব গাছ, বেতবন, ঝোপঝাড়। গাছপালার ফাঁক দিয়ে খানিক দূরে নদীর জলস্রোত দেখা যাচ্ছে। বিরাট বিরাট গাছগুলোর পাতায় ঝাঁকে ঝাঁকে পাখি চঞ্চল ডানা মেলে উঠছে আর সমানে চেঁচামেচি করে চলেছে। কুয়াশার পাতলা একটা স্তর এখনও আকাশের গায়ে জড়িয়ে আছে, তবে বেশিক্ষণ থাকবে না। অনেক দূরে দিগন্তের তলা থেকে সূর্য একটুখানি মাথা তুলেছে। রোদ সেভাবে ওঠেনি, তবে নরম আলো সমস্ত চরাচরের ওপর ছড়িয়ে পড়তে শুরু করেছে। ঠান্ডা জলু হাওয়া উঠে আসছে নদীর দিক থেকে। বিনু ভেবে পেল না নদীর পাড়ে এমন একটা প্রায় নিঝুম জংলা জায়গায় সে কিভাবে এসে পড়ল। ঘুমের মধ্যে কেউ কি তাকে এখানে ফেলে রেখে গেছে? পরক্ষণে স্মৃতির কোনো অনালোকিত পর্দায় টুকরো টুকরো খাপছাড়া কিছু দৃশ্য আবছাভাবে ফুটে উঠতে লাগল। মশাল জ্বালিয়ে ঘাতকদের হানা, নৌকোয় সুটকেস, বেতের ডালা ইত্যাদি ফেলে ঝিনুককে কোলে করে রুদ্ধশ্বাসে নদীর পাড়ে উঠে আসা ক্রমশ সব স্পষ্টভাবে তার মনে পড়ে গেল। ঘুম ভাঙার পরেই প্রথম খেয়াল হলো বিনুর সে প্রায় চিত হয়ে শুয়ে আছে আর ডান উরুর ওপর ভারী কিছু চাপ অনুভব করছে। আস্তে আস্তে উঠল বিনু। কাল যেভাবে ঘুমন্ত ঝিনুকের মাথা কোলের ওপর রেখে শুয়ে দিয়েছিল ঠিক সেইভাবেই এখনও সে ঘুমাচ্ছে। পা দুটো বুকের কাছে গুটোনো, ঠান্ডা হাওয়ায় তার রোগা শরীর কেঁপে কেঁপে উঠছে। ঝিনুকের দিকে ভালো করে তাকিয়ে চমকে উঠল বিনু। ওর গালে, কপালে, হাতে, পায়ে, শরীরের খোলা জায়গাগুলোতে এতটুকুও ফাঁকা নেই। চামড়ায় চাকা চাকা অসংখ্য লাল দাগ। সমস্ত রাত মেয়েটাকে মশা এবং বুনো পোকারা ছিঁড়ে খেয়েছে। রাজদিয়া থেকে আসার সময় স্নেহলতা খোঁপা বেঁধে দিয়েছিল, সেই খোঁপা ভেঙে রুক্ষ চুল এখন উঠছে। খানিক দূরে রাজেক এবং তমিজকে দেখা গেল অসারে ঘুমোচ্ছে। কাল তাদের ওপর দিয়েও কম ধকল যায়নি। তার উপর এক নাগারে কয়েক ঘন্টা নৌকো বেয়েছে। সারা রাত এক ফোঁটা জলও পেটে পড়েনি। এইভাবে বেদবনের আড়ালে চুপচাপ হাত পা গুটিয়ে বসে থাকলে চলবে না। বাঁচার একটা মরিয়া চেষ্টা তো করতেই হবে। কাল মৃত্যু ভয়ে সব অনুভূতি ভোঁতা হয়ে গিয়েছিল। ক্ষুধা তৃষ্ণার বোধ ছিল না। এখন পেটের ভিতর খিদে হাজারটা ছুঁচ বিধিয়ে চলেছে। কাছাকাছি হাটবাজার বা মানুষের বসতি আছে কিনা কে জানে, থাকলে চিঁড়ে মুড়ি টুড়ি জোগাড় করা যেত। পরমুহূর্তে নিদারুণ ভয়ে শিরদাঁড়া বেয়ে বরফের মতন কনকনে স্রোত বয়ে গেল বিনুর। রাত্রিরে গাঢ় কুয়াশা এবং অন্ধকারের আড়াল ছিল, তারা লুকিয়ে থাকতে পেরেছে। কিন্তু সূর্যোদয় মানেই আতঙ্ক। দিনের আলোয় কারোর না কারোর চোখে পড়ে যাবার 100 ভাগ সম্ভাবনা। তার পরিণতি কী হতে পারে বিনুর পরিষ্কার ধারণা আছে। চারপাশের পরিস্থিতি না জেনে না বুঝে কোথাও পা বাড়ানো তার পক্ষে সম্ভব নয়। সেটা হবে চূড়ান্ত হঠকারিতা। কুয়াশা ছিঁড়ে খুঁড়ে এতক্ষণে রোদ উঠে গেছে। খুব আলগোছে ঝিনুকের ঘুম যাতে ভেঙে না যায় ওর মাথাটা নিচে ঘাসের ওপর নামিয়ে দিল বিনু। তারপর উঠে দাঁড়াতে গিয়ে দেখল পারছে না। হাতের ভর দিয়ে শরীর সামান্য তোলার পর কাত হয়ে বসে পড়ল। পায়ে সার নেই। সারা রাত উরুর ওপর ঝিনুকের মাথা থাকায় তার চাপে রক্ত চলাচল বন্ধ হয়ে গেছে। বসে বসে বেশ কয়েকবার খুব দ্রুত পা মুড়ে ঝাড়া দিয়ে এবং টান টান করে রক্তের স্বাভাবিক গতি ফিরিয়ে আনল। অবশ ভাবটা প্রায় কেটে গেছে। এবার দাঁড়াতে পারল বিনু। এখান থেকেই গাছপালার ফাঁক দিয়ে এধারে ওধারে তাকাতে লাগলো। কাল রাতেও সে চারপাশে কি আছে না আছে দেখতে চেষ্টা করেছিল, কিন্তু ঘন কুয়াশা এবং অন্ধকার ভেদ করে নজর 10 হাত দূরে পৌঁছায়নি। হঠাৎ বিনু দেখতে পায় 50-60 হাত দূরে একটা পায়ে চলা কাঁচা রাস্তা নদীর দিক থেকে এসে গাছগাছালির ফাঁক দিয়ে এঁকে বেঁকে পাক খেয়ে খেয়ে ডান পাশে অদৃশ্য হয়েছে। অর্থাৎ খুব কাছে না হলেও এধারে কোথাও মানুষের বসতি আছে। সেখান থেকে লোকজন ওই পথ দিয়ে নদীর দিকে যাতায়াত করে। রাস্তাটা দেখতে দেখতে আশা এবং তীব্র উৎকণ্ঠার মিশ্র একটা অনুভূতি তার শিরা স্নায়ুতে ছড়িয়ে পড়তে থাকে। আশা, কেননা এই অঞ্চলে মানুষ থাকলে তাদের সাহায্য পাওয়া যেতে পারে।
উৎকণ্ঠার কারণ সেই মানুষগুলোর মতিগতি কেমন জানা নেই। ওই কথাগুলোই কাল রাত্রিরে খাপছাড়াভাবে তার মনে হয়েছিল। রাজেকের গলা কানে এলো, ছোটবাবু। বিনু মুখ ফিরিয়ে লক্ষ্য করল রাজেক এবং তমিজ তার দিকে এগিয়ে আসছে। কখন ওদের ঘুম ভেঙেছে টের পাওয়া যায়নি। একবার সে ঝিনুককেও দেখে নিল। মেয়েটা সেইভাবেই হাঁটু মুড়ে ঘাসের ওপর গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে রয়েছে। রাইত বুয়াইছে, রোদ উঠছে, অহন তো কিছু করণ লাগে। হ্যাঁ, পথ যখন আসে মনে লয় খোঁজ করলে কাছে পিঠে গিরামও মিলব। হ্যাঁ, আমিও তাই ভাবছিলাম লগে টাহা পহা আছে না বিবেক না এ সামের বাক্সে সুই থুইয়া আইছিলেন, তাইলে কিন্তু বড় বিপদ ছোটবাবু। বিনু জানায় না, তার সঙ্গে টাকা আছে। রাজেকের দুশ্চিন্তা কিছুটা কাটে, বলে, যাওক, আল্লাহর দোয়ায় টাকাটা বেইসা গেছে। অহন আমাগো যা অবস্থা, পহা ছাড়া একটা কাইকো ফেলান যাইব না। 2টা টাকা দেন, দেহি খাওনের জিনিস কিছু মেলে কিনা। আর হেই লগে এই জায়গার মানুষের ভাবগতিক বুঝে আসি। আপনারা এইখান থিকা অন্য কোনোখানে লইবেন না। তমিজকে বলল, তুই এইখানেই থাক, ছোটবাবুকে পড়ি দিবি। বিনু কোমরের গোপন থলি থেকে 2টো টাকা বার করে রাজেককে দিল। রাজেক দূরের রাস্তাটার দিকে পা বাড়াতে যাবে, এই সময় মানুষজনের গলা ভেসে এলো। চকিতে ঘুরে দাঁড়াতেই চোখে পড়ল নদীর দিক থেকে নানা বয়সের 10-12টি লোক নিজেদের মধ্যেই কথা বলতে বলতে কাঁচা পথটা ধরে এগিয়ে আসছে। নদীর কিনার ঘেঁষে একটা বড় ছইবলা নৌকোও দেখা যাচ্ছে। খুব সম্ভব ওই নৌকোয় গাং পাড়ি দিয়ে তারা এসেছে। রাজেক আস্তেভাবে বলল, বৈশা পড়েন ছোটবাবু, তাড়াতাড়ি বৈশা পড়েন। তার ভয়ের কারণ বিনু দাঁড়িয়ে থাকলে ওই লোকগুলোর চোখে পড়ে যেতে পারে। বিনুকে তাড়া দিতে দিতে নিজেও বসে পড়ল রাজেক। তারা দেখা দেখি তমিজও। বিনুর হাত পায়ের জোর হঠাৎ আলগা হয়ে গেল। হুড়মুড় করে সে ঝিনুকের পাশে ভেঙে পড়ল। লোকগুলো ডাইনে বাঁয়ে কোনো দিকে না তাকিয়ে রাস্তা ধরে দূরে উঁচু উঁচু গাছের জটলার আড়ালে মিলিয়ে গেল। রাজেক তীক্ষ্ণ চোখে নজর রেখেছিল। সে বলল, আর ডর নাই ছোটবাবু, ওরা গেছে গিয়া। এবার কি ওই দেখেন। নদীর ধার থেকে ওপাশের রাস্তা দিয়ে সবাই চলে যায়নি। আরও একজনকে আসতে দেখা যাচ্ছে। লোকটা মধ্যবয়সী, খুব একটা লম্বা নয়, মাঝারি মাপের মজবুত চেহারা, মুখময় কাঁচা পাকা দাড়ি, মাথার মাঝখানে গোল জালি কাটা টুপি, গায়ে চেকচেক দামি লুঙ্গি আর বোতাম ঘরগুলোর পাশে কাজ করা গোলাপি পাঞ্জাবি, পায়ে পাম্প শু। দেখে মনে হচ্ছিল পয়সাওয়ালা সচ্ছল পরিবারের কর্তা। রাজেক আগের মতোই গলার স্বর নিচু করে বলল, ওই মিয়া সাহেব আগে যাও গিয়া, এরপর আমি যাবো। লোকটার তাড়াহুড়ো নেই, ধীরে সুস্থে হেঁটে যাচ্ছিল। হঠাৎ কী ভেবে এই ধারে তাকালো। বেদঝোপের আড়ালে থাকলেও সে আবছাভাবে বিনুদের দেখতে পেয়েছে। লোকটা থমকে দাঁড়িয়ে গেল এবং তীক্ষ্ণ সন্দিগ্ধ চোখে লক্ষ্য করতে লাগল। তারপর পায়ে পায়ে এগিয়ে এলো। কাল রাতে নিবিড় কুয়াশা আর অন্ধকারে ঘাতক বাহিনীর নজর এড়ানো গিয়েছিল, কিন্তু হেমন্তের এই সকালে চারিদিকে যখন রোদের ঢল নেমেছে, বিনুরা ধরা পড়ে গেল। কাল ঠিক এই আশঙ্কাই সে করেছিল। লোকটা বিনুদের কাছে এসে অনেকক্ষণ তাকিয়ে রইল। এদিকে ঝিনুকের ঘুম ভেঙে গিয়েছিল। জেগে উঠেই সামনে লোকটাকে দেখে আতঙ্কে বিনুর একটা হাঁটু আঁকড়ে ধরে সে এবং চোখ বুজে ফেলে। বিনুর পরনে ধুতি। লোকটা নিশ্চয়ই তার পরিচয় জেনে গেছে। সে টের পেল ভয়ে পেটের ভিতরটা তার পাক দিয়ে উঠছে। গলার কাছে খুব শক্ত কি যেন ডেলা পাকিয়ে যাচ্ছে। মনে হলো হেমন্তের স্নিগ্ধ সকালে নদীর পাড়ে এই অঞ্চলটা হঠাৎ বায়ু শূন্য হয়ে গেছে। রাজেক লোকটার ডান পাশে দাঁড়িয়েছিল, শঙ্কিত এবং ত্রস্ত। হাত কপালে ঠেকিয়ে করুণা ভিক্ষা সুরে বলতে লাগলো, সালাম মিয়া সাহেব, এনি ছোটবাবু, রাইজ দেয়ার হেমকর্তার নাতি। বিএ MA পাশ করছে। দুনিয়ায় হেমকর্তার লাখান মানুষ হয় না। তেনার কাছে গেলে কেউই রে বইমুখ করেন না। আমাকে বল ভরসা হেমকর্তা। আর ওই যে জিনুক দিদি, বড় দুঃখী মাইয়া। মিয়া সাহেব, তেনার কথা শুনলে পাষাণের বুক ফাইটা যাইব। ছোটবাবু আর জিনুক দিদি কলকাতায় যাইতে আসিল, কিন্তু
কাইল রাইতে। গুছিয়ে ঠিকমতো কথাগুলো বলতে পারছিল না রাজেক। তার কথাগুলো অসংলগ্ন, অগোছালো। তবে এইটুকু বোঝা যায়, লোকটার মনে বিনু এবং ঝিনুক সম্বন্ধে যাতে সহানুভূতির সৃষ্টি হয়, প্রাণপণে সেই চেষ্টাই সে করে চলেছে। তার হয়তো ধারণা লোকটা ইচ্ছে করলে বিনুদের বাঁচাতে পারে। বিনু ভয় বিহবল চোখে লোকটাকে দেখছিল। চেহারায় একটা ব্যক্তিত্বের ছাপ আছে, মনে হয় এই এলাকার গণ্যমান্য কেউ হবে। তাদের রক্ষা করার ক্ষমতা তার আছে কি না, থাকলেও তেমন সদিচ্ছা বা মহানুভবতা তার কাছে আশা করা যায় কি না বোঝা যাচ্ছে না। কতখানি আক্রোশ সে নিজের মধ্যে ঠেসে রেখেছে তাই বা কে জানে। সাহায্য করতে পারুক বা নাই পারুক, মারাত্মক ক্ষতি সে করতেই পারে। চারপাশের গ্রাম ট্রামে বিনুদের খবর জানিয়ে দিলে ঝাঁকে ঝাঁকে হানাদার লাঠি বর্ষা নিয়ে ছুটে আসবে। রাজেক এক নাগারে লোকটার ভিতর মহত্ব জাগিয়ে তুলতে চাইছিল। ছোটবাবু বড় ভালা মানুষ, আমাগো রাইস দিয়ার সাইড দিকে রাইট হইছে, কিন্তু কোনোদিন তেনি কাউর গায়ে একটা টুকাও মারে নাই। হেমকর্তারে তো চিনেন, তেনার নাতি তো। লোকটা একতক্ষণ চুপচাপ দেখে যাচ্ছিল। এই প্রথম সে কথা বলল, হেমকর্তা নামে কেউ এরে চিনি না। রাজেক তাজ্জব হয়ে যায়। রাজদিয়ার হেমকর্তাকে কেউ চেনে না বা তার নাম শোনেনি, এই দুনিয়ায় এমন যে কেউ থাকতে পারে সে ভাবতেই পারে না। সে বলে, কন কি মিয়া সাব, হেমকর্তা হইল আমাগো। আপনারা কারা? কি নাম আপনার? বিনুর দিকে তাকিয়ে লোকটা জিজ্ঞাসা করল। নদীর পাড়ে বেদঝোপের আড়ালে দূর থেকে বিনুদের আবছাভাবে দেখে সে কিছুটা ধন্দে পড়ে গিয়েছিল। ওই রকম জায়গায় কটা মানুষ, তারা পুরুষ না মেয়ে লোক বুঝতে পারছিল না। কী উদ্দেশ্যেই বা ওরা ওখানে লুকিয়ে আছে বোধগম্য হয়নি। খানিকটা সংশয় আর খানিকটা কৌতূহল নিয়েই তাই এগিয়ে এসেছিল। বিনু উত্তর দিতে চেষ্টা করল, কিন্তু প্রথমটা তার গলার স্বর ফুটল না। তারপর কোনো রকমে সে নিজের নাম বলল। লোকটা রাজেককে দেখিয়ে বলল, এই মিয়া তো কইল আপনি রাইসদার হেমকর্তার নাতি। রাইসদা তাইলে আপনি গো বাড়ি? আস্তেই করে বিনু মাথা নাড়ল। লোকটা এবার জিজ্ঞেস করল, এইখানে আসলেন কেমনে? ভয় ভয়ে মাঝে মাঝে থেমে কাঁপা কাঁপা শুকনো গলায় কাল সন্ধে নৌকোয় ওঠার পর থেকে যা যা ঘটেছে সমস্ত বলে গেল বিনু। লোকটা অনেকক্ষণ চুপ করে রইল। তাকে ভীষণ চিন্তাগ্রস্ত দেখাচ্ছে। কপালে গভীর কটা রেখা ফুটে বেরিয়েছে। একসময় সে বলল, এইখানে নাইমা ভালো করেন নাই আপনারা, তয় না নাইমা উপায়ও আসিল না, জান চইলা যাইতো। বিনু কি বলবে ভেবে পেল না। নিজেকে দিশেহারা, বিপর্যস্ত লাগছিল। তবে লোকটাকে উগ্র, হিংস্র মনে হচ্ছে না, বরং ধৈর্য ধরে সে কাল রাতের যাবতীয় ঘটনার বিবরণ শুনেছে। কিন্তু এইখানে বিশান গেরাম 14-15 দিন ধইরা জবর গরম হইয়া আছে। খুন হইছে, ঘরে আগুন লাগছে। মেলা মানুষ দেশের ভিটামাটি চাইরা কলকাতা না আসাম কোন দিকে জানি চইলা গেছে। এই অবস্থায় বলতে বলতে তিনি চুপ করে গেলেন। ইঙ্গিতটা অত্যন্ত পরিষ্কার। এই অঞ্চলের আবহাওয়া ভীষণ উত্তেজক। এমন পরিস্থিতিতে বিনুদের যে কোনো মুহূর্তে প্রচণ্ড বিপদে পড়ার সম্ভাবনা। লোকটা এধারে ওধারে তাকিয়ে সতর্ক ভঙ্গিতে ফের বলল, কেউ আপনি গো দইখা ফেলাইলে মুশকিল হইয়া যাইব। যত তাড়াতাড়ি পারেন এইখান থিকা চইলা যান। লোকটাকে খড়কুটোর মতন আঁকড়ে ধরল বিনু। সে এখন নিশ্চিত লোকটা তাদের আদৌ অনিষ্ট করতে চায় না। দুটি নির্দোষ অসহায় যুবক যুবতী যাতে প্রাণে বেঁচে যায় সেজন্য সঠিক পরামর্শই দিয়েছে। বিনু হাত জোর করে ব্যাকুলভাবে বলল, আমরা তো চলেই যেতে চাই। আমরা যাব কি করে? দয়া করে আপনি তার পাশে যাবার একটা ব্যবস্থা করে দিন। আমার সঙ্গে কিছু টাকা আছে, আমি নৌকো ভাড়া দিতে পারবো। রাজেক মিনতি সুরে একটানা বলে যায়, মেহরবানি কইরা ছোটবাবু আর জিনিক দুদিরে রক্ষা করেন মিয়া সাব। আল্লাহর দোয়ায় আপনার ভালা হইব। আমি যদি আপনাকে লইগা কিছু করতে যাই তাফালে পইরা যামু। মানুষ অহন আর মানুষ নাই। অগল সময় তাগো মাথায় খুন সইরা থাকে। অগো গুসা আইসা পড়ব আমার উপরে। যে অবলম্বনটুকু ধরে বিনু এই দুঃসহ মৃত্যুপুরীর সীমানা পেরিয়ে যেতে চেয়েছিল সেটা হাতছাড়া হয়ে যাচ্ছে। টের পেল
পারাপারহীন হতাশা চারিদিক থেকে তাকে জাপটে ধরছে। চোখের সামনে হেমন্তের এই সকাল ক্রমশ গাঢ় অন্ধকারে ডুবে যাচ্ছে। লোকটা নিজের সঙ্গে কিছুক্ষণ জুঝে হঠাৎ দ্বিধান্বিত ভাবটা কাটিয়ে নিল। তারপর মনস্থির করে ফেলল, যা হনের হইব, আপনাকে লইগা কিছু একটা না করলে মনে লয় গুণা লাগব। আল্লাহ আমারে মাফ করব না। আপনারা এক কাম করেন। ভিতর থেকে সম্পূর্ণ বিধ্বস্ত বিনুর মধ্যে আবারও ক্ষীণ একটা আশা জেগে উঠল। কাল রাত থেকে এই একটা ব্যাপার ক্রমান্বয়ে চলছে। লোকটা বলল, দিনের বেলা কিছু করণ যাইব না, রাইতে আন্ধার নামলে এটা চেষ্টা করুম। সমস্ত দিন আপনাকে লুকাইয়া থাকতে হইব। চারিদিকে খুঁটিয়ে দেখে আস্তে আস্তে মাথা নেড়ে বলল, না, গাঙের এত কিনারে থাকুন ঠিক না। কাছে নৌকো ঘাটা বেল চড়লে রাইজের কেরায়া নাও গয়নার নাও আইসায় ওইখানে ভিড় জমাইব। সুমুখের পথ দিয়া মানুষের চলাচল বাইরে যাইব। কেউই না কেউই নজরে পইরা যাইবেন। আমার লগে আইসেন আপনারা। লোকটা বিনুদের নিয়ে বাঁধারে বেশ খানিকটা দূরে গভীর জঙ্গলের ভিতর চলে গেল। এখানে অনেকখানি এলাকা জুড়ে বনতুলসী আর মুত্রার ঝাড় উদ্দাম হয়ে আছে। আর আছে উঁচু উঁচু সব গাছ, সেগুলোর ডালপালা ঘন পাতায় ছাওয়া, ফলে সূর্যালোক ভিতরে ঢুকতে পারে না। জায়গাটা দিনের বেলাতেও ছায়াচ্ছন্ন এবং স্যাঁতস্যাঁতে। লোকটা জানালো, মানুষ পারতপক্ষে এই দিকে তেমন একটা আসে না। আপাতত বিনুরা এইখানে থাক, তারপর গ্রামের ভাবগতিক বুঝে সে ওদের অন্য জায়গায় সরিয়ে নিয়ে যাবে। দিনের বেলাটা যে করেই হোক নিরাপত্তার কারণে মানুষের নজরের বাইরেই ওদের থাকতে হবে। রাজেক ভয়ে ভয়ে চারপাশ লক্ষ্য করছিল, বলল, সাপ খোপ নাই তো? জঙ্গলে সাপ থাকবো না এইটা কি হয় মিয়া? আছে, মেলাই আছে। হুইসার দিয়া এইখানে থাকতে হইব। তুমি আমার লগে আইসো। রাজেক বিনুদের ফেলে যেতে চাইছিল না, কিন্তু না বললে লোকটা আবার হয়তো চটে যাবে। এখনো পর্যন্ত তার কথাবার্তা এবং আচরণে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি, বরং তাকে হিতাকাঙ্ক্ষী বলেই মনে হয়েছে। তবু মানুষের মনে কি থাকে সবসময় কি বাইরে থেকে বোঝা যায়? ঢোক গিলে রাজেক ভয় ভয়ে জিজ্ঞেস করে, কোনখানে যাইতে কন আমারে? গেলেই দেখতে পাইবা। সে তমিজকে বলে, গাছের একখান ডাউল ভাঙ্গা চারদিকে নজর রাখিস। তার মাথায় সাপের চিন্তাটাই বেশি ঘুরছিল। মুত্রাবনের পাশে ঘাসের জমি। রোদ না লাগায় এখানকার ঘাস সতেজ নয়, কেমন যেন মরা মরা, হলদেটে। ঝিনুককে হাত ধরে বসিয়ে নিজেও তার পাশে বসল বিনু। তমিজ ততক্ষণে গাছের মাঝারি একটা ডাল ভেঙে নিয়ে চনমনে চোখে চারপাশে লক্ষ্য রাখতে শুরু করেছে। কাল রাতে যেমন শুনেছিল, এই দিনের বেলাতেও ঝিঁঝিদের এক নাগাড়ে গলা সাধা চলেইছে। মাঝে মাঝে কোথায় যেন ডাহুক চেঁচিয়ে উঠছে। কাঠঠোকরারা শক্ত ঢাড়ালো ঠোঁট দিয়ে ঠোকর মেরে মেরে গাছের গুঁড়ি এফোড় ওফোড় করে চলেছে। মশা টশা তাড়াতে তাড়াতে এই নিঝুম বনভূমিতে বসে অদ্ভুত এক অনুভূতি হচ্ছিল বিনুর। মানুষের ভয়ে তারা এখানে লুকিয়ে আছে, কিন্তু এখানেও রয়েছে মৃত্যু ভয়। বিষধর সাপেরা আচমকা কোন গর্ত থেকে বেরিয়ে এসে ছোবল হানবে কে জানে। রাজেক সেই লোকটির সঙ্গে চলে যাবার পর অনেকটা সময় কেটে গেছে। মাথার ওপর ডালপালার যে ঘন আচ্ছাদন, তার ফাঁক দিয়ে সরু সরু রোদের ফালি এসে পড়েছে নিচে। আন্দাজ করা যায় বেশ বেলা হয়েছে। সকালে ঘুম ভাঙার পর মুখ ধোবার সময় পাওয়া যায়নি। সেই লোকটা নদীর দিক থেকে হঠাৎ কাছে চলে এসেছিল। বিনু টের পাচ্ছে বাসি মুখ আর নিঃশ্বাস থেকে দুর্গন্ধ বেরিয়ে আসছে। গা গুলিয়ে উঠল তার। পাশ থেকে ঝিনুক বলল, মুখ একেবারে পচে গেছে, যদি একটু জল পাওয়া যেত। ওপাশ থেকে তমিজ বলল, বদনা কি ঘুটি উটি থাকলে গাং থিকা পানি আইনা দিতাম, কিন্তু শালার পুতেরা কাল রাইতে নাও শুদ্ধ বেবাক লইয়া গেছে। দেহি যদি এই জঙ্গলের ভিতরে খাল উল থাহে, তাইলে আপনাকে দুইজনের এইখানে মুখ ধৌনের লেগা লইয়া যামু। অনেক জায়গায় নদীর পাড় ভেঙে খাল বা বিলের আকারে গ্রাম কি ঝোপ জঙ্গল বা ধান ক্ষেতের ভিতর দিয়ে বহু দূরে ছড়িয়ে পড়ে। তমিজ এধারে ওধারে বেশ খানিক দূরে গিয়ে তেমন কোনো জলের ধারা খোঁজ করে এলো, কিন্তু না, এখানে কোনো খালবিল কিছুই নেই। এই সময় রাজেক আর সেই লোকটা ফিরে এলো। রাজেকের এক হাতে টিনের জল ভর্তি বড় বালতি, আর এক হাতে বেতের বড় ডালায়
মুড়ি, মুছি, গুড়, কদমা এবং এক ছড়ায় সবরি কলা, আর লোকটার হাতে কাগজে মোড়া মোটা একটা প্যাকেট। লোকটা বিনুকে বলল, রাজেক মিয়ারে খাওয়াইয়া আনছি, আপনি লইগা পানি আর সবিরের খাওয়ানেরটা লইয়া আইসি। মুখ ধুইয়া আগে খাইয়া লন, সমস্ত রাইত তো পেটে কিছু পড়ে নাই। লোকটা সব দিকেই নজর। অসীম কৃতজ্ঞতায় মন ভরে যায় বিনুর। বুকের অতল স্তর থেকে দুরন্ত আবেগ উথলে উথলে এসে গলার কাছে জমতে থাকে। কিছুক্ষণ আগেও এই লোকটা সম্পর্কে পুরোপুরি নিঃসন্দেহ ছিল না বিনু। এমন এক নিদারুণ সময় যে কাউকে বিশ্বাস করা যায় না। ওই লোকটা তো সম্পূর্ণ অচেনা, তাকে অবিশ্বাস করার যথেষ্ট কারণ আছে। কিন্তু তাদের রাজদিয়া এবং তার চারপাশের বহু চেনা মানুষ এই কবছরে আগা গোড়া বদলে গেছে। তাদের কারোর ওপরেই ইদানিং আর আস্থা রাখা যাচ্ছিল না। সামনাসামনি তারা অবশ্য খারাপ ব্যবহার করেনি, কিন্তু টের পাওয়া যেত ভিতরে ভিতরে তীব্র আক্রোশ এবং ঘৃণা পুষে রেখেছে। সমস্ত আবহাওয়া যখন দূষিত এবং বিষাক্ত, উত্তেজনা আর বিদ্বেষ যখন বায়ুস্তরে ভেসে বেড়াচ্ছে, ওই লোকটাকে আশ্চর্য রকমের ব্যতিক্রম মনে হলো। তার কোনো রকম দুরভিসন্ধি থাকলে সকালবেলা বেনুদের দেখা মাত্রই তুমুল হইচই বাঁধিয়ে লোকজন জড়ো করতে পারত, কিন্তু এইসব কিছুই সে করেনি। বরং ওদের বাঁচাবার জন্য গভীর জঙ্গলে এনে লুকিয়ে রেখেছে। এখন আবার জল আর খাবার নিয়ে এসেছে। পুরনো কথাটা ফের মনে হলো বিনুর। পৃথিবীর সবাই খারাপ হয়ে যায়নি, কারোর কারোর ওপর ভরসা রাখা যায়। মুখ ধোয়া এবং খাওয়া শেষ হলে লোকটা বলল, সমস্ত দিন এই জঙ্গলে থাকুন ঠিক হইব না। সাপ খুব তো আছে, বাঘ ডাসা আছে, বুনা শুয়োর আর বড় বড় বিছা আছে। কখন কি বিপদ আইসা পই যাইব, আসেন আমার লগে। কোথায় যেতে হবে বিনু জানে না, তবে সে নিশ্চিত যে এই লোকটার সঙ্গে গেলে তাদের ক্ষতির আশঙ্কা নেই। সে কোনো প্রশ্ন করল না। লোকটা এবার তার হাতে যে কাগজে মোড়া প্যাকেট ছিল সেটা খুলে একটা লুঙ্গি এবং একটা বোরখা বার করে বিনুকে দিতে দিতে বলল, এই ধুতি খান সাইরা আপনি লুঙ্গি হান পরেন, আর বিবি সাবরে এই বোরখা পরতে কন। বিবি সাব? বিনু চমকে উঠল। লোকটা ঝিনুককে নিশ্চয়ই তার স্ত্রী ভেবে নিয়েছে, অথচ তাদের যে এখনো বিয়ে হয়নি সেটা বলতে গিয়ে সে থমকে গেল। বললেই তো আবার নানা রকম জবাবদিহি করতে হবে। ঝিনুককে, কেন অনাত্মীয় একটি যুবককে সঙ্গে করে সে কলকাতায় চলেছে, ইত্যাদি ইত্যাদি। চোখের কোণ দিয়ে দ্রুত রাজেক আর তামিজের দিকে তাকিয়ে ইশারা করল বিনু। তারা যেন বিয়ের ব্যাপারে ফস করে কিছু না বলে বসে। তমিজরা ইঙ্গিতটা বুঝল। ওই লোকটাকে কি বুঝতে না দিয়ে আস্তেই করে মাথা নাড়ল। বিনু একটা মোটা গাছের আড়ালে গিয়ে লুঙ্গি পরে ধুতিটা ভাঁজ করে নিয়ে ফিরে এলো। তারপর বোরখাটা ঝিনুককে পরিয়ে দিল। লোকটার হাতে প্যাকেটের কাগজ ছিল, সেটা বিনুকে দিয়ে সে বলল, এই ধুতি হান, এইটা দিয়ে জড়াইয়া লন। বিনু তাই করল। তার হাত থেকে রাজেক ধুতির পোঁটলাটা নিল, খালি জলের বালতি এবং বেতের ডালাটা নিল তমিজ। লোকটা এবার বলল, কেন আপনি গো লুঙ্গি আর বোরখা পরতে কইলাম, বুঝতে পারছেন তো? হঠাৎ কারোর চোখে পড়লে তাদের পরিচয় জানাজানি হয়ে যাবে, আর তার পরিণতি মারাত্মক। নিরাপত্তার কারণেই তাই লুঙ্গি আর বোরখার ব্যবস্থা। লোকটা কোনো রকম ঝুঁকি নিতে চায় না। বিনু আস্তেই করে মাথা নাড়ল, বুঝতে পেরেছে। লোকটা বিষণ্ণভাবে খানিকটা আক্ষেপের সুরেই বলল, কি যে দিনকাল পড়ছে, কি আর কই। আপনাদের আজকের পর্ব কেমন লাগলো জানাতে ভুলবেন না, কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর গল্প পাঠ আপনাদের যদি ভালো লেগে থাকে, যারা নতুন এসেছেন আজকে, যদি চ্যানেল এখনো সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এছাড়াও আমার একটি ছোট গল্পের চ্যানেল আছে, যারা এখনো সেই চ্যানেলটা ঘুরে দেখেননি সেই চ্যানেলটাও ঘুরে দেখতে পারেন। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে এই পর্যন্তই। নমস্কার, সবাই খুব ভালো থাকবেন।